Security Ain has been repealed by the ordinance. যে আইনে আইন নাই এই রিপিল করা আইনটা আবার অর্ডিন্যান্স আকারে 98 অর্ডিন্যান্সের ভিতরে এটা ওনারা পাসও করেছেন। আবার লোকের রাতে ধরতেছেন আইন কোথায়? কেমন ব্যাককলের দল, এটা আইন নাই তো, আইন তো রিপিল হয়ে গেছে। আগে যে মানহানির আইন ছিল সেকশন 25, 26, 28, 29, 31, যার অধীনে ডিজিটাল সিকিউরিটির কারণে আগে আমরা ফেসবুক এই কিছু লিখতে পারতাম না, বলতে পারতাম না। এই আইনকে সরকার আসার পরে একটা অর্ডিন্যান্স বলে ওই সবগুলোকে বাতিল করেছে। বাতিল করে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ নামে একটা অধ্যাদেশ করেছে। তো সাইবার সিকিউরিটি অধ্যাদেশের ভিতরে আছে অন্যের কম্পিউটারে ঢুকে হ্যাক করলে কি অপরাধ হবে, অন্যের পার্সোনাল কম্পিউটারের ভিতরে ঢুকে তার ডাটা ট্রান্সফার করে নিলে কি অপরাধ হবে। এগুলো হলো সাইবার সিকিউরিটির প্রশ্ন। এই আইনে তো এটা নাই যে ফেসবুকে লিখলে মানহানি বোধ করলে আপনি ধরে নিয়ে যেতে পারবেন, কোন আইন নাই। কিন্তু আশ্চর্য ব্যাপার, কেউ কোনো কথা বলে না। there is no such law, আইনেই নাই, এটাকে অপরাধ ডিফাইন করে কোনো ল নাই, তারপরে ধরে নিয়ে যাচ্ছে। তো এগুলোতে আমি একটা জিনিস মনে করি, এই যে সভারেন পার্লামেন্টের ব্যাখ্যাটা দিচ্ছে 16 অ্যামেন্ডমেন্ট কেসে এই প্রশ্ন উঠছিল যে আমাদের পার্লামেন্ট সভারেন কি সভারেন না। আমাদের সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে, এগুলো জেনে শুনে কি করে ব্যাখ্যা দেয় আমার ধারণা মনে হয় না জানি করে। আমাদের সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে only the people are sovereign and only the constitution is supreme, all other organs parliament are not the sovereign body. আরো সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে under our constitutional dispensation it is the constitution and not the parliament which is supreme. তারপরে ঘোষণা দিচ্ছে উই আর সোভারেন পার্লামেন্ট বলে যা ইচ্ছে তাই করছে। আমার মনে হয় ইল অ্যাডভাইস, আইনের ভাষায় বললে দিস ইজ ইল অ্যাডভাইস। কোথাও না কোথাও থেকে অথবা নিজেরা ওভার কনফিডেন্টের কারণে সেলফ মোটিভেটেড ইল অ্যাডভাইস। এই সেলফ মোটিভেটেড ইল অ্যাডভাইস এই লোকগুলো তো আমাদের সঙ্গে ছিল, উই ওয়্যার উইথ দেম, উই ডিসকাসড উইথ দেম লং ডেজ টুগেদার। আমার এখন ঐকমত্য কমিশনের কথা মনে পড়ে, ডেজ টুগেদার উই ডিসকাসড। এবং আজকে বিচার বিভাগীয় সচিবালয় সংক্রান্ত যে আইনটা আপনার রিপিল করলো, রহিতকরণ করে দিল, এই ব্যাপারে তাদের জুলাই সনদের 36 পয়েন্টটা পড়ে দেখবেন। 36-এ সকল দল একমত যে যেই ক্ষমতায় যাক না কেন এই সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট আমরা সকলে একমত, সবাই এটা বানাবো। ওমা, আসার পরেই কিন্তু কোথায় হয়ে গেল। আমি এক মন্ত্রীকে জিজ্ঞেস করলাম আজকে যে 36-এ লেখা আছে, আপনারা বললেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবো, বলছে না অক্ষরে অক্ষরে পালন করবো। তো 36-এ যে একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সই তো বলে গেলেন, অক্ষর তো অনেক দূরের কথা। কোথায় কোথায় 36 পড়েন, 36 পড়ে আবার আমার ফোন দিছে, আসলে তো এখানে লেখা আছে এইভাবে, বাদ দিলেন কেন? কয় আপাতত বাদ দেই, পরে দেখা যাবে। একটা সচিবালয় প্রতিষ্ঠা হয়েছে, কাজ করতেছে, বিল্ডিং আছে, বড় করে লেখা আছে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল সেক্রেটারিয়েট। আগের চিফ জাস্টিস উদ্বোধন করে দিয়ে আসছে, ঘটা করে বাংলাদেশের সকল জাজদেরকে নিয়ে একটা ন্যাশনাল ডে হিসেবে এটাকে অবজার্ভ করে উদ্বোধন করা হয়েছে। এখন এসে স্ট্যাটাস কো মেইনটেইন করে না, এই কথা বলেও নাই যে জিনিসটা আমরা আলাপ আলোচনা করব, যতদিন আমরা সমাধান না করছি ততদিন বলতে পারবো। এটা তো মানে প্রিলিমিনারি একটা কথা তো বলছে হাইকোর্টে আপিল করব, যতদিন আপিল নিষ্পত্তি না হইছে ততদিন পর্যন্ত ব্যবস্থা থাকবে। হাইকোর্ট তো ডাইরেকশন দিয়েছে, হাইকোর্টের ডাইরেকশন দিয়া এখন আমি বললাম ইয়েকে এমপি সাহেবকে যে আপনি অ্যাটর্নি জেনারেল অফিস থেকে বলা হচ্ছে আপিল করবে, আচ্ছা করুক আপিল, ডাইরেকশনটা তো আছে, স্টেপ আইছে, স্টেপ আই নাই, ডাইরেকশনটা তো স্টিল বহাল। তারপরেও কি করবে, এটাকে বাদ দিয়ে দিচ্ছে, বাদ দিয়ে কি এজিব মনে হচ্ছে আপিল করে ফেললাম, আপিল এলাও হয়ে গেছে, তাদের কথা হাইকোর্টের জাজমেন্ট উল্টে গেছে, সুপ্রিম কোর্ট গ্রহণ করে ফেলছে, এরপরে যা করতে হয় তাই এখন করে ফেলছে। আরে তা তো করবেন আপনি, আপনার আপিল যদি এলাও হয়, সুপ্রিম কোর্ট যদি আপনার পক্ষে রায় দেয় তবেই না আপনি এটাকে ইরেজ করবেন। কিন্তু আপনি যে এখন ইরেজ করে ফেলছেন, হাইকোর্টের রায়ের কি হবে, ডাইরেকশন কি হবে? আমি তো ডেঞ্জার দেখি বিচার বিভাগ আর পার্লামেন্টের মধ্যে একটা অনিবার্য ক্লেশ লাগাচ্ছে, অনিবার্য ক্লেশ। গিয়ে দেখেন অধস্তন বিচারকদের ছুটি, মঞ্জুরি, শৃঙ্খলা বিধি আর পদোন্নতি নিয়ে কি ধরনের ক্ষোভ বিচারকদের।
খালি একবার যদি কেউ টেস্ট করার সুযোগ হয়, খালি একটু টেস্ট করে দেখবেন। একজন তো আমাকে ওই দিন বলছেন, এক মামলায় গেছে নিম্ন আদালতে, ওই সরকারের আমলে একদিনে 17টা সাক্ষী নিবে। তো 5টা সাক্ষী যারা করার পরে আমার শরীরে কোলায় না, আমি বলছি আমি আর পারবো না। বলছে লার্নেড আজকেই শেষ করতে হবে। বলুন কেন? 3:30 বেজে গেছে। কয় না 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত করলাম, 10 জন, আরো 7 জন দাঁড়াইছে সাক্ষী। আজকেই শেষ করতে হবে। আমি আর পারবো না, আপনি একা করেন। বলে আপনারা গেলে আমি কিভাবে করবো? রায় দিয়ে দেন। কয় না আপনি লার্নেড, বুঝেন তো। কি বুঝবো? শরীরে কোলাইতেছে না। 5:30 বেজে গেছে, সকালে 10টার সময় শুরু করছি, 5:30 পর্যন্ত আমাকে দাঁড় করে রাখছেন, বাধ্যতামূলক জেরা করতে হবে। লার্নেড, বুঝেন তো। কি বুঝবো? কোর্টের ভিতরে ডিজে ফাইল লোক বসে রয়েছে, এটা বুঝতে কইতেছে আমার। আমি যদি আজকে 17টা শেষ না করেন, আজকেই যদি আমাকে বলা হয়েছে আগামীকালকের ভিতরে আমাকে রায় দিতে হবে, রায় যদি আমি না দেই, তাহলে এই লোকটা ইলেকশনে ডিসকোয়ালিফাইড হবে না। ডিসকোয়ালিফাইড না হইলে আমার ক্রেডিবিলিটি প্রবলেম হবে। এটা করার জন্য এগুলো করছেন আপনারা। আবার এগুলা প্রায় 3টার সময় শহীদুল আলমের মতো লোককে ধরে নিয়ে বলবেন 7 দিনের রিমান্ড দরকার। এইগুলো করার জন্য আশ্চর্য ব্যাপার। এইসব দুঃখের কথা বলে লাভ হবে না। আমাদের মনে হয় সংগ্রাম যারা আমরা করতেছি, করে যেতে থাকি। আমাদের গ্রাম অঞ্চলে বলে মরা গরু হলো গান দিগালে সাঁতার। একটা গরু মরে গেছে, এটা উত্তর থেকে স্রোত শুরু হয়ে দক্ষিণে যাচ্ছে। মরা তো সে পানিতে ফেলে দিবেন, স্রোত যেদিকে যায় সেই দিকেই যাবেন। নদীর বাঁকে গিয়ে এক জায়গায় লাগে, বন্ধ হয়ে গেলে একজনের ঠেলা দেয়, আবার কিছু দূর যায়, কিছু দূর গিয়ে পরে আবার লাগে। এভাবে চলতে থাকে। কারণ মরা গরু তো এটা গাং পাতারে পার দিতে পারে না, এটা গাং দিগালে চলতে থাকে। আমার মনে হয় ফাইটটা লম্বা হবে, এখনই এত এনার্জি খরচ করা ঠিক হবে না। লেট আস কন্টিনিউ দি ফাইট আনটিল দ্য লাস্ট মোমেন্ট। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অ্যাডভোকেট